দি সাইলেন্ট মানুর পার্ট 1 লেখিকা ডায়না ইমরোজ লাকি 1952 সাল রাত ঠিক 3টের কাছাকাছি শীতের সময় রাতের সময়টা যেন দীর্ঘ হয় রাতের নিস্তব্ধতা যেন কাটতে চায় না আজ প্রবল শীত সন্ধ্যা থেকে বাতাস ছিল তীব্র পরিমাণে উপকূলীয় এলাকায় আবহাওয়াজনিত কারণে গুড়ি গুড়ি বৃষ্টি হয় বৃষ্টির জন্য শীতের যেন আজ তাণ্ডব লীলা চলছে বৃষ্টি থেমে গিয়েছিল রাত 10টার দিকে তারপর থেকে সবকিছু নিস্তব্ধ এমন একটি রাত শুধুমাত্র মায়াকে ঘিরে সে গভীর ঘুমে বিভোর হয়ে আছে ঘুমের মধ্যে বারবার বিছানা এপাশ ওপাশ করতে ঘুম ভেঙে যায় তার চোখ মেলে তাকালো চারদিকে আবছা আলো ঘুম ঘুম চোখে পাশে হাত দিয়ে তার দাদিকে খুঁজলো আন্দাজ করতে পারলো পাশে তার দাদি নেই সে তাৎক্ষণিক আঁতকে উঠলো শোয়া ছেড়ে উঠে বসলো হঠাৎ করে ঘামতে শুরু করলো পুনরায় চারদিকে দেখলো কোথাও তার দাদির ছায়াও নেই এরপর বিছানা ছেড়ে উঠে ঘরের আলো জ্বালানোর চেষ্টা করলো কিন্তু আলো জ্বলছে না বারবার বাল্ব জ্বালানোর জন্য সুইচ চাপলো কিন্তু বাল্ব জ্বললো না চারপাশে মোমবাতি জ্বালিয়ে রাখা অদ্ভুত ব্যাপার কারণ সে ঘুমানোর আগে মোমবাতি জ্বালায়নি তাহলে এখন মোমবাতি কোথা থেকে আসলো ভূতের গল্পের বই থেকে মায়া গতকাল জানতে পেরেছে ভূতেরা তীব্র আলো ভয় পায় ভূত নিশ্চয় আলো নিভিয়ে দিয়েছে এখন মোমবাতি জ্বলছে চাঁদের মৃদু আলো জানালা ভেদ করে ঘরে প্রবেশ করেছে সে আলো ধরে সে চারদিকে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে দাদু দাদু বলে ডাকলো কিন্তু তার দাদুর কোনো সাড়া শব্দ পেল না আন্দাজ করলো তার দাদু বাথরুমে আন্দাজ করেও সে থমকে দাঁড়িয়ে পড়ল এবার ডুব গিলল গলা যেন বয়ে শুকিয়ে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে বাথরুমের ভেতর থেকে জলের শব্দ ভেসে আসলো মায়া একটু স্বস্তি পেল তার দাদু বাথরুমে এর ভেতরে আছে বলে এরপর সে বাথরুমের দিকে এগিয়ে গেল কাপা গলায় ডাকলো দাদু তুমি কি বাথরুমে না সাড়া পেয়ে কেন হঠাৎ বাথরুমের ভেতর থেকে জলের শব্দ বন্ধ হয়ে গেল মায়া ধীর স্থির পায়ে বাথরুমের দিকে এগিয়ে গেল বাথরুমের দরজা আগে থেকেই খোলা মায়া এবার যেন ভয়ে চুপসে গেল কপালে বিন্দু বিন্দু ঘামগুলো মোমবাতির আলোয় চিকচিক করছে মর্মাহত কণ্ঠে বলল দাদু তুমি কি বাথরুমে উপাস নিস্তব্ধ বাথরুমের ভেতর থেকে কারোর জবাব না এসে পুনরায় জলের শব্দ এলো মায়া হকচকিয়ে উঠল সে ধীরে ধীরে হাত বাড়িয়ে দরজাটা পুরোপুরি খুলল বালতি ভরে জল গড়িয়ে পড়ছে ভেতরে কেউ নেই এমন দৃশ্য মায়াকে নাড়িয়ে তুলল মুখ চেপে ধরে ভয়ে চুপসে পেছনে সরতে থাকে ঠিক তখনই পেছনে কারোর সাথে ধাক্কা লাগলো মায়া শব্দে চেঁচিয়ে উঠে পেছনে তাকিয়ে দেখলো তার দাদু দাঁড়িয়ে আছে জয়তন বিবি বলল তুই এত রাতে না ঘুমাইয়া হাঁটতাছস কেন মায়া চোখ কুঁচকে তাকিয়ে রইল জয়তন বেগমের দিকে জয়তন যখন রাতে ঘুমিয়েছিল তখন তার পরনে ধূসর রঙের কাপড় ছিল বয়স হলেও যেন তার রং এখনো যায়নি কিন্তু এখন সে মায়ার সামনে সাদা রঙের কাপড় পরে দাঁড়িয়ে আছে মায়া কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো তুমি সাদা রঙের কাপড় কেন জয়তন বেগম সশব্দে হেসে উঠল তার হাসি দেখে মায়া নিশ্চুপ রইল জয়তন বেগম হাসি থামিয়ে বলল চল আমার লগে কোথায় প্রাসাদে কোন প্রাসাদে তুই না সবসময় কইতি দাদু আমারে ওই উত্তরের নীরব প্রাসাদে লইয়া যাও চল আইজ লইয়া যামু মায়া নাকচ করলো কিন্তু জয়তন মায়ের কথা না শুনে তার হাত ধরে টেনে বাইরে নিতে মায়া অনুভব করলো তার মুখে জলের ছিটাফোঁটা পড়ছে বাড়ির কাজের মেয়ে শেফালির কণ্ঠ ভেসে আসে শেফালির তির্যক কণ্ঠে চেঁচিয়ে বলছে ও ম্যাম সাহেব ঘুম থেকে ওঠেন কত বেলা হয়ে গেছে মায়া তখন লাফিয়ে উঠে বসলো খুব জোরে জোরে নিঃশ্বাস ফেলছে মাথার উপর তাকিয়ে দেখলো ফ্যান ঝুলছে সকালবেলা ঠান্ডা পরিবেশ কিন্তু সে ঘুমাচ্ছে সে বুঝতে পারলো স্বপ্ন দেখছিল এতক্ষণ মায়া শেফালিকে লক্ষ্য করে বলল শীতের মধ্যে ফ্যান চলছে কেন আমি সে কখন আপনার লাইগা চা আনছি আয়সা দেখতেছি আপনি ঘুমাতেছেন আমি ভাবলাম আপনার হয়তো গরম লাগতেছে তাই ফ্যান সাইরা দিছি আপনি কইলে আমি ফ্যান বন্ধ করে দিমু মায়া বলল তো শীতের মধ্যে কি ফ্যানের বাতাসে আমি বরফ হব শেফালি ফ্যান বন্ধ করে বলল ফ্যান বন্ধ করছি আর কিছু করা লাগবে মায়া বিছানা ছেড়ে উঠতে উঠতে বলল তুই এখন ফ্যানের সঙ্গে ঝুলে যা
বাড়ির আঙিনায় ফোয়ারা থেকে টুপটাপ জল পড়ছে। সকালে সূর্যের আলো পড়ে সেটি ঝিকিমিকি করছে যেন রূপুর ফোঁটা। বটগাছের নিচে জমিদার সাহেবের বৃদ্ধ চাকর মামুদ আলী ঝাড়ু দিচ্ছে। পাথরের ফ্লোরে বৃষ্টির দাগ রোদে শুকিয়ে যাচ্ছে। ফুল বাগানে সকালবেলায় শিশিরের ভেজা বেলি ফুলের গন্ধে পুরো পরিবেশটা সুরভিত হয়ে আছে। রান্নাঘর থেকে ভেসে আসে দুধ ফুটানোর আওয়াজ, সঙ্গে এলাচ লবঙ্গের গন্ধ। শালুক বেগম তখন নামাজ শেষে ছাদের দিকে হাঁটছে। সাদা মসলিন কাপড় মাথায় টেনে দেওয়া, হাতে তসবিহ, ছাদের পাশে দাঁড়িয়ে দেখছে দূরে হুগলি নদীতে ভেসে যাচ্ছে ছোট পালতোলা নৌকা। দাসীরা টিনের ট্রেতে করে নাস্তা সাজাচ্ছে, চা, নানরুটি, খেজুর আর এক ছোট বাটি সেমাই, সাথে গরুর কলিজা বুনা। আমজাদ চৌধুরী শীতের হাওয়ায় এক নিস্তব্ধ সকালের মাঝে শান্ত মনে বসে আছে। আলিমনগর গ্রামটি প্রায় সব ঘর কাঠের এবং ছাদের উপর ধুলি মাখা টিন। রাস্তা ধরে পাথরের সিঁড়ি দিয়ে হেঁটে আসা নদীর ধ্বনি কখনো কখনো বাতাসে মিশে অনুসরণ করে। সেই গ্রামের মাঝে আমজাদ চৌধুরী বিশাল এক জমিদার বাড়ি দাঁড়িয়ে। বাড়িটির চারদিকে গাছপালা, চারপাশ সবুজ রঙে ঘেরা। চৌধুরী বাড়ির নাম এক সময় বাগানবাড়ি ছিল। বাগানবাড়ি বলে সবাই আলিমনগর এর চৌধুরী বাড়িটি চিনত। আমজাদ চৌধুরী এর বাবার পছন্দ অনুযায়ী বাড়িটির প্রাকৃতিক রূপ সাজানো হয়। চারদিকে গাছগাছরা, ফুলে গাছ, ফলের গাছ, তার সাথে দোলনা। বিকেল হলে সবাই আড্ডা জমায় বাড়িটির প্রাকৃতিক ছায়ার মাঝে। বর্তমানে সবাই চৌধুরী নিবাস বললে চিহ্নিত করে বাড়িটি। বাড়ির বাগানে আমন্ত্রিত অতিথি থমাস শনের সাথে আমজাদ চৌধুরী বসে আছেন। দুজনের সম্মুখে বসে আছে। মাঝখানে টেবিলে সকলের নাস্তা রাখা, চা, রুটি, সাথে থমাসের পছন্দের খাবার গরুর কলিজা বুনা। থমাস বাঙালিয়ানা খাবারের মধ্যে গরুর কলিজা বুনা বেশ পছন্দ করেন। আমজাদ চৌধুরী দীর্ঘ 19 বছর ব্যবসা সূত্রে থাইল্যান্ড ছিলেন। তখন তার সাথেই সে দেশের নাগরিক থমাস শনের পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে ভালো বন্ধুত্ব তৈরি হয়। আমজাদ চৌধুরী বর্তমান বয়স আনুমানিক 60 ছুঁই এবং থমাস শনের বয়স 58 বছর। ধবধবে সাদা শরীরের উপর শীত ঠেকাতে কালো রঙের ব্লেজার জ্যাকেট পরিধান করে আছে থমাস। অন্যদিকে আমজাদ চৌধুরী মোটা শাল জড়িয়ে রেখেছেন। থমাসন চায়ের কাপটি টেবিলে রেখে বলল, তোমার গ্রাম সম্পর্কে আমি একটা ঘটনা শুনেছিলাম। কিসের ঘটনা? থমাস প্রত্যুত্তরে বলল, একটি প্রাসাদ নিয়ে। প্রাসাদটির নাম ছিল দ্য সাইলেন্ট ম্যানর, একদম গ্রামের উপরে। তার চারপাশে কালের বাজে পুরনো বন আর এমন এক গাছপালা যার ভেতর দিয়ে বাতাসও তাড়াতাড়ি যেন যেতে চায় না। বর্ণনা এমনটি ছিল। আমজাদ চায়ে চুমুক দিলেন। বর্ণনা? তোমাকে এমন ঘটনা কে বলেছে থমাস? বলে মৃদু হাসল আমজাদ। থমাসন সরল জবাব দিল, আমি একটা বইয়েতে পড়েছি, কিন্তু আমি ভেবেছি আলিমনগর এবং সাইলেন্ট ম্যানর সব কিছু কাল্পনিক। কিন্তু থাইল্যান্ডে যখন তোমার সাথে আমার পরিচয় হয় এবং তোমার ঠিকানা জানি, তখন আমি নিশ্চিত হয়েছি এটি সত্যি। আলিমনগর এবং সাইলেন্ট ম্যানর এর অস্তিত্ব বাস্তবে আছে। থমাস নিঃশ্বাস ছেড়ে পুনরায় বলল, আলিমনগরের অস্তিত্ব পেয়েছি, কিন্তু সেই প্রাসাদ সম্পর্কে কিছুই জানি না। আমজাদ হেসে উড়িয়ে দিল থমাস শনের বক্তব্য, এসব কাল্পনিক। হয়তো গ্রামটি আমাদের গ্রামের নামের সাথে মিলে গিয়েছে। এটা কাকতালীয়। থমাসন উম্রান্ত মনে বলল। কিন্তু আমজাদ, বইটির লেখক উল্লেখ করেছে প্রাসাদটি এক সময় অন্য রূপে ছিল। চারপাশ ঝলমলে আলোয় ভরা ছিল। সঙ্গীত আর নৃত্যের সুরঞ্জিত ছিল। ফল, মিষ্টি আর সুস্বাদু ভোজের সুবাস ভেসে আসতো। অতিথিরা রঙিন পোশাকে হাসি আনন্দে মেতে থাকতো। ফুলের সাজসজ্জা, সুগন্ধি আর ঝর্ণার কলকল ধ্বনি মিলিয়ে দিত অন্যরকম অনুভূতি। কিন্তু সেই রঙিন দৃশ্য এক সময় ধুলোয় রূপ নেয়। হঠাৎ যেন সবকিছু নীরব হয়ে যায়। থমাস থেমে একটি সিগারেট ধরালো। আমজাদ বলল,
এটি শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি কৃত বই এবং এর সাথে বাস্তবের কোনো মিল নেই। কিন্তু থমাসের কৌতূহল যেন গেল না। সে সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, লেখক আরও উল্লেখ করেন, প্রাসাদের ইতিহাস গ্রামের বড়রা শোনাতেন আরশ্বরের সঙ্গে ভয় মিশিয়ে। কাহিনী অনুযায়ী 1870 সালে এক জমিদার পরিবার এখানে বাস করত। তাদের মধ্যে কেউ অল্প বয়সে অদ্ভুতভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল। কেউ আবার ছায়ার মতো আচরণ করত। এরপর প্রাসাদটি এক প্রকার পরিত্যক্ত অবস্থায় থেকে যায়। কিন্তু গ্রামের লোকেরা বিশ্বাস করত এখানে যে রহস্য আছে তা এখনো অমোঘ। আমজাদ বলল, আমার জন্ম এখানে, বেড়ে ওঠা এখানে, সেরকম কোনো ঘটনা থাকলে নিশ্চয় আমি জানতাম। থেমে আবার বলল, তোমার ভেতরেও কি কোনো প্রশ্ন জমছে দ্য সাইলেন্ট ম্যানর বইটি নিয়ে? থমাসন নড়ে চড়ে বসে বলল, হ্যাঁ, জমিদারের একমাত্র কন্যা ফারদিনার সাথে একটা ছেলের সম্পর্ক ছিল। ছেলেটি ছিল রাখাল। ওর সাথে জমিদারের একমাত্র কন্যার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু সেদিন রাখাল বিয়ে করতে আসে। সেদিন জমিদারের 4 ছেলে সন্তান অর্থাৎ ফারদিনার বাইরা জানায় ফারদিনা রাখালের সাথে ছলনা করেছে। সে বৈদেশিক এক নাগরিককে বিয়ে করে বিদেশ চলে গেছে। কিন্তু রাখাল খোঁজ নিয়ে জানতে পারে ফারদিনা বিদেশে যায়নি। তাহলে ফারদিনা কোথায়? হে এভরিওয়ান, আমি জানি না আমার ভয়েস কেমন হচ্ছে বা কি। আসলে এই গল্পটা আমি অন্য কোনো ভয়েসে পাচ্ছিলাম না, এই জন্য আমি আমার নিজের ভয়েস দিয়ে দিচ্ছি, ইগনোর মাই ভয়েস। বাট গল্পটা অনেক সুন্দর। একটা রাখাল আর হচ্ছে জমিদারের মেয়ে, বুঝতেই পারছেন গল্পটা আসলে কতটা সুন্দর। যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি পর্ব 2 দিব ইনশাআল্লাহ।